এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব উদ্ভিদের শ্বসন। উদ্ভিদের শ্বসন, রেসপিরেশন ইন প্লান্টস। উদ্ভিদের শ্বসন একটি বড় বিষয়। এর মধ্যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল এর একদম প্রাথমিক ঘটনাগুলো। কি কি বিষয়? ফার্স্ট, উদ্ভিদের শ্বসন কি বা কাকে বলে? শ্বসন ভার্সাস দহন। নেক্সট, শ্বসন স্থল। নেক্সট, শ্বসনের প্রকারভেদ। নেক্সট, শ্বসনের গুরুত্ব। নেক্সট, উদ্ভিদে গ্যাসীয় বিনিময়। এই বিষয়গুলো আমার আলোচনার আজকের মূল প্রতিপাদ্য। ফার্স্ট, এই শ্বসন কথাটি, রেসপিরেশন, এই কথাটি উৎপন্ন হয়েছে একটি ল্যাটিন শব্দ রেসপিরেট, RES PIRARE, রেসপিরেট, এই শব্দ থেকে উৎপন্ন হয়েছে রেসপিরেট। এর অর্থগুলো শ্বাসকার্য। পূর্বে শ্বসন ও শ্বাসকার্যকে সমর্থক বলা হয়। পরবর্তীকালে বিখ্যাত বিজ্ঞানী ল্যাভোসিয়ার 1780 খ্রিস্টাব্দে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া, যেখানে খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। প্রকৃতপক্ষে শ্বসন প্রক্রিয়ায় খাদ্যের জারণ ঘটে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি। জারিত হয়ে খাদ্যস্থ স্থিতির শক্তি তাপ শক্তি, গতি শক্তি বা বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয়। এই শক্তি আমাদের দেহে কিছুটা অংশ রাসায়নিক শক্তি বা এটিপি হিসেবে জমা হয়, যেটাকে ব্যবহার করে আমরা আমাদের দেহের যাবতীয় কার্য সুসম্পন্ন করে থাকি। তাহলে আমাদের দেহে যে বিভিন্ন রকমের ক্রিয়াকর্মগুলো এবং বিভিন্ন রকমের জৈবনিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, সেই শক্তি আসে কিন্তু শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি থেকে। আমাদের দেহের তাপমাত্রা বজায় রাখতেও এই শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শ্বসন জিনিসটা, শ্বসন কি বা কাকে? শ্বসন কি বা কাকে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে প্রশস্ত শ্বসন বস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে উৎসেচকের সাহায্যে সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে খাদ্যস্থিতিক শক্তির মুক্তি ঘটে, তাপ শক্তি বা গতি শক্তি হিসাবে, এবং কিছু অংশ রাসায়নিক শক্তি হিসাবে এটিপির মধ্যে আবদ্ধ থাকে। আর এখানে অক্সিজেনের সাহায্যে জারণ ঘটে প্রধানত, তাই কার্বন ডাইঅক্সাইড, জল উৎপন্ন হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া, এই যে জারণ প্রক্রিয়া, এই জারণ প্রক্রিয়াকে আমরা সাধারণত শ্বসন বলে থাকি। অর্থাৎ খাদ্যের জারণের ফলে শক্তি নির্গমন প্রক্রিয়া হল দহন প্রক্রিয়া, এই শ্বসন প্রক্রিয়া। আর দহন প্রক্রিয়া তাই, কিন্তু দহন একটা ভৌত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বিভিন্ন দাহ্য অক্সিজেনের
স্বাভাবিক অক্সিজেন ছাড়া হবে, উৎসেচক ছাড়া অনিয়ন্ত্রিতভাবে অক্সিজেনের উপস্থিতি এবং অনিয়ন্ত্রিতভাবে দ্রুত জারিত এবং দ্রুত শক্তির মুক্তি ঘটে, প্রচন্ড পরিমাণে তাপ ও আলো উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার নাম দহন প্রক্রিয়া। আমাদের শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া, কিন্তু শ্বসন প্রক্রিয়া খাদ্যের জারণ নিয়ন্ত্রিতভাবে ধাপে ধাপে ধীরে ধীরে করে। তাই শ্বসন হচ্ছে নিয়ন্ত্রিত দহন, আর দহন হচ্ছে অনিয়ন্ত্রিত প্রক্রিয়া। দুটোর মধ্যে কিছু সিমিলারিটি আছে বলে কিছুর মধ্যে পার্থক্য আছে। দহন প্রক্রিয়া বিশেষ করে এটা ভৌত প্রক্রিয়া, অজৈব বা জৈব বস্তু জারিত হয়। শ্বসন প্রক্রিয়া জৈব বস্তু জারিত হয়। দহন প্রক্রিয়া অক্সিজেন মাস্ট, কিন্তু শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতি কিংবা অনুপস্থিতিও ঘটে না। শ্বসন প্রক্রিয়া অত্যন্ত ধীরে ধীরে ধাপে ধাপে ঘটে, তাই এটা নিয়ন্ত্রিত দহন। আর দহন প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হয়, শক্তির মুক্তি দ্রুত হয়, তাই এটা অনিয়ন্ত্রিত করতে। শ্বসন প্রক্রিয়ায় উৎসেচক অবশ্যই লাগে, দহন প্রক্রিয়ায় কোনো উৎসেচক লাগে না। দহন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি প্রকৃতিতে ছড়িয়ে পড়ে, কিন্তু শ্বসন প্রক্রিয়া উৎপন্ন শক্তি এটিপির মধ্যে আবদ্ধ। এই জন্য আবার মিল কি আছে, দুটোই জারণ প্রক্রিয়া, দুটোতেই অক্সিজেন লাগে, কিন্তু শ্বসনে অনেক সময় নাও। যাই হোক, শ্বসন দহন। নেক্সট, শ্বসন বস্তু কি? শ্বসন বস্তু, শ্বসন প্রক্রিয়ায় যে সমস্ত বস্তুগুলো জারিত হয় তাকে বলে শ্বসন বস্তু। আমাদের দেহে প্রধান শ্বসন বস্তু হলো গ্লুকোজ, একেবারে শ্বসনের আরম্ভে স্টার্টিং পয়েন্ট, কারণ এটাই প্রধানত জারিত হয়। কিন্তু গ্লুকোজ ছাড়াও অন্যান্য বিভিন্ন শর্করা, প্রোটিন, ফ্যাট বা লিপিডও কিন্তু এই প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে, এমনকি বিভিন্ন জৈব অম্লও ব্যবহৃত হতে পারে। সুতরাং শ্বসন বস্তু হিসাবে জীবকোষের বিভিন্ন প্রকার বস্তু ব্যবহৃত হতে পারে, কিন্তু প্রধানত হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ না থাকলে তখন বিভিন্ন বস্তু ব্যবহৃত হতে পারে। তাই শ্বসন বস্তু হিসেবে প্রধানত গ্লুকোজকে বলা হয়। নেক্সট, শ্বসন স্থল। শ্বসন কোথায় ঘটে? শ্বসন প্রতিটি সজীব কোষে দিবারাত্র শ্বসন ঘটে। শ্বসনের চারটে পর্যায়। এর প্রথম পর্যায়, দ্যাট ইজ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াটি ঘটে সজীব কোষের সাইটোপ্লাজম। কিন্তু অন্য তিনটি পর্যায়ে, যেমন পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বা জারণ, পাইরুভিক অ্যাসিডের জারণ। নেক্সট 3 নম্বর, ক্রেবস চক্র। 4 নম্বর, প্রান্তীয় শ্বসন। এই তিনটে পর্যায়ে ঘটে কোষ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। তাই বলা যায় শ্বসনের বেশিরভাগ বিক্রিয়া কিন্তু মাইটোকন্ড্রিয়ায় হয়। তাই শ্বসনকে বলা হয়, এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসন প্রক্রিয়া উৎপন্ন শক্তি বেশ কিছুটা অংশ রাসায়নিক শক্তি হিসাবে এটিপির মধ্যে সঞ্চিত হয়। এই জন্য এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। এটিপি হল এনার্জি কারেন্সি। কেন এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি? এটিপি মধ্যে ফসফেট বন্ড সৃষ্টি এবং তার হাইড্রোলিসিসের মাধ্যমে এটিপি
কাজ করে কোষের মধ্যে। বিজ্ঞানী লিপম্যান এটিপি চক্র আবিষ্কার করেন। সেই জন্য লিপম্যানকে এটিপি চক্রের জনক করা। সাধারণত দেখা যায় কোষের মধ্যে যে এডিপি থাকে, এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, এই এটিপি মূলত এদের মধ্যে থাকে অ্যাডিনোসিন, পিউরিন থাকে পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা আর থাকে এর সঙ্গে থাকে সাধারণত ফসফেট বন্ড, ফসফেট বন্ড থাকে। এই এটিপি খাদ্য থেকে এখানে শক্তি এর মধ্যে প্রবেশ করে, শক্তি প্রবেশ করে, তৈরি হয় এটিপি। এটিপি তৈরি হয়। এই এটিপি এটিপির মধ্যে থাকে সাধারণত অ্যাডেনোসিন ট্রাইফসফেট, 5টি ফসফেট, এই 3টি ফসফেট বন্ড থাকে, 3টি ফসফেট বন্ড থাকে পি পি। আবার এটা যখন ভেঙে যায় তখন এডিপিতে রূপান্তরিত হয়। এখান থেকে বেরিয়ে যায় ফসফেট, সঙ্গে সঙ্গে কি হয়, শক্তি নির্গমন ঘটে। বিজ্ঞানী লিপম্যান এই চক্র আবিষ্কার করে, যাকে বলে এটিপি চক্র। তাই এটিপিকে বলা হয় এনার্জি ব্যালেন্স। এটিপি থেকে মুক্ত শক্তির সাহায্যে আমাদের জীবদেহের যাবতীয় ক্রিয়া সম্পন্ন হয়। কোনো কোনো প্রাণীর দেহ বা জীবদেহ থেকে আলোক নির্গত হয়, সেটাও এটিপি রূপান্তরিত শক্তি। বিদ্যুৎ নির্গত হয়, সেটাও হয়, ইত্যাদি। আবার এই শক্তির সাহায্যে শ্বসন, যেমন দেখেন বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। এটি বলে এটিপি চক্র। নেক্সট, শ্বসনের প্রকার। শ্বসনের প্রকার সাধারণত এটি কোন জাতীয় খাদ্যবস্তু জারিত হচ্ছে তার উপর নির্ভর করে এবং কোথায় শ্বসন ঘটছে তার উপর নির্ভর করে শ্বসনকে ভাগ করা হয়। এ খাদ্যের প্রকৃতি অনুসারে কোন জাতীয় খাদ্যের জারণ ঘটছে, আর সংগঠন স্থল অনুযায়ী, সংগঠন স্থল অনুযায়ী খাদ্যের প্রকৃতি অনুযায়ী প্রথমে দেওয়া হয় ভাসমান শ্বসন, আরেকটা হলো প্রোটোপ্লাজমীয় শ্বসন। প্রোটোপ্লাজমীয় শ্বসন। ভাসমান শ্বসনটাকে যখন শ্বসন বস্তু শর্করা বা ফ্যাট, তখন তাকে বলে ভাসমান শ্বসন। যখন শ্বসন বস্তু যাকে প্রোটিন, তখন তাকে বলা হয় প্রোটোপ্লাজমীয় শ্বসন। নেক্সট, সংগঠন স্থল। কোথায় শ্বসন ঘটছে? যখন নির্দিষ্ট কোষের মধ্যে শ্বসন ঘটে তখন বলা হয় অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসন। আর শ্বাসঙ্গের মাধ্যমে যে শ্বাসকার্য সম্পন্ন তাকে বলে বহিঃশ্বসন। এটা শ্বাসঙ্গের মাধ্যমে সম্পন্ন একটা যান্ত্রিক প্রক্রিয়া। এটা কোষের মধ্যে সংগঠিত হওয়া একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। অন্তঃশ্বসন প্রক্রিয়া কোষের মধ্যে হয়, বহিঃশ্বসন প্রক্রিয়া শ্বাসঙ্গের মাধ্যমে হয়। অন্তঃশ্বসন প্রক্রিয়া খাদ্যের জারণ ঘটে, বহিঃশ্বসন প্রক্রিয়ায় খাদ্যের জারণ ঘটে। শ্বাসঙ্গের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময়। শ্বসন প্রক্রিয়া অবশ্যই, এই অন্তঃশ্বসন প্রক্রিয়া অবশ্যই অক্সিজেন লাগবে, অক্সিজেন লাগবে এবং খাদ্যের জারণের ফলে শক্তি নির্গমন ঘটে। এখানে শক্তি নির্গমনের অবশ্যই বহিঃশ্বসন। অন্তঃশ্বসন প্রক্রিয়া উৎসেচক অপরিহার্য, বহিঃশ্বসন প্রক্রিয়া উৎসেচক তৈরি। বিভিন্ন প্রকার শ্বাসঙ্গ এখানে অংশগ্রহণ করে বহিঃশ্বসন, কিন্তু এখানে একমাত্র কোষীয় শ্বসন প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে। এরা অন্তঃশ্বসন বহিঃশ্বসন। এই থেকে আমরা জানতে পারি শ্বসন প্রক্রিয়া যেহেতু
আমাদের জারণের ফলে তাপ নির্গত হয়। এটা একটা তাপমোচী প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া খাদ্যের জারণ হবে, যেটি শুষ্ক ওজন হ্রাস পায় এবং জটিল যৌগ ভেঙে সরল যৌগ উৎপন্ন হয়। তাই এটা অপচিতিমূলক বিপাকীয় প্রক্রিয়া। সুতরাং এই দুটো প্রক্রিয়াও কিন্তু এবারে শ্বসনের গুরুত্ব। জীবকে শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব। শ্বসনের গুরুত্ব শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব। শ্বসন জীবদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। প্রথমত শ্বসন প্রক্রিয়া খাদ্য স্থৈতিক শক্তি মুক্তি ঘটে। তাপ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি হয়। তা এক নম্বর শক্তির মুক্তি। শ্বসন প্রক্রিয়া খাদ্য স্থৈতিক শক্তি মুক্ত হয়। এই শক্তি সাহায্যে আমরা জীবরা বিভিন্ন রকম শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করি। চলন, গমন, বেচন, জনন, আমাদের পুষ্টি, বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া এই শক্তির মাধ্যমে হয়। মূলত কিছু অংশ যারা রাসায়নিক শক্তি হিসেবে এটিপির মধ্যে জমা থাকে, সেই অংশ আমাদের শ্বসন প্রক্রিয়ায় যে অংশটা এটিপির মধ্যে জমা থাকে তার সাহায্যে আমরা এই কাজগুলো করে থাকি। শ্বসন প্রক্রিয়ায় এই শক্তি উৎপন্ন হয়, যা আমাদের বিভিন্ন রকম বিভাগীয় কার্যে। যদি শ্বসন প্রক্রিয়া শক্তি মুক্তি না ঘটত, তাহলে আমাদের পক্ষে এই সমস্ত ক্রিয়া সম্পন্ন করা সম্ভব হতো। নেক্সট, 2 শক্তি রূপান্তর। শ্বসন প্রক্রিয়া যে শক্তি উৎপন্ন হয় সেটা বিভিন্ন রূপান্তরিত এবং তাপ শক্তি হিসাবে আমাদের তাপ সমতা বজায় রাখতে সহায়। কোনো কোনো প্রাণীর দেহ থেকে আলোক নির্গত, যেমন আলোক শক্তি রূপান্তরিত। ইলেকট্রিক রে মাছের দেহ থেকে বিদ্যুৎ বের হয়, বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত। এভাবে শক্তির মুক্তি এবং রূপান্তরিত হয়ে জীবদের বিভিন্ন রকম কাজ সম্পন্ন। এই দ্বিতীয় তাৎপর্য শক্তি রূপান্তর। নাম্বার 3, তৃতীয় হল বায়ুমণ্ডল। O2 CO2 ভারসাম্য। CO2 এর ভারসাম্য। শ্বসন প্রক্রিয়া খাদ্যের জারণ। সাধারণত আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়, ফলে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন পরিত্যাগ হয়। যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়া এই কাজে অক্সিজেন উৎপন্ন হয়, পরিবেশে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে পরিবেশে O2 CO2 ভারসাম্য বেড়ে যায়। কিন্তু না, শ্বসন প্রক্রিয়ায় এই পরিবেশের অতিরিক্ত অক্সিজেন গৃহীত হওয়ার ফলে দেখা যায় যে পরিবেশে O2 CO2 ভারসাম্য রক্ষিত। সুতরাং পরিবেশে O2 CO2 ভারসাম্য। সাধারণত সবুজ উদ্ভিদ এরা যে দিনের বেলা যে অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন কিন্তু তারা শ্বসন প্রক্রিয়া ব্যবহার করে এবং শ্বসন প্রক্রিয়া দিনের বেলায় সবুজ উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে সেটা কিন্তু সালোক সংশ্লেষে ব্যবহৃত। কিন্তু মানুষ কিংবা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে তারা এক নাগারে কিন্তু অক্সিজেন গ্রহণ করে। সুতরাং পরিবেশে অক্সিজেনের হ্রাস পাওয়া সম্ভব। সালোক সংশ্লেষে অবশ্যই মিটিয়ে দেয়। এভাবে সালোক শ্বসন পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে পরিবেশে O2 CO2 ভারসাম্য রক্ষা করে। নেক্সট,
উদ্ভিদের গ্যাসীয় বিনিময়। উদ্ভিদ দেশ সাধারণত সুনির্দিষ্ট কোনো সারসম্য নেই, তবু উদ্ভিদে এমন কিছু ব্যবস্থা আছে, কারণ উদ্ভিদের বিপাক হওয়ার কম, এই জন্য খুব বেশি অক্সিজেন লাগে না। আবার বলেছি উদ্ভিদ দিনের বেলা যে অক্সিজেন উৎপন্ন হয় সেটা সবসময় ব্যবহার করে থাকে। সুতরাং উদ্ভিদ গ্যাসীয় বিনিময়ের জন্য সুনির্দিষ্ট কোনো অঙ্গ নেই, তবু বিভিন্ন উদ্ভিদে দেখা যায় বিভিন্ন প্রকার অঙ্গ আছে যাদের মাধ্যমে এই গ্যাসীয় বিনিময় হয়। এর মধ্যে প্রথম এবং প্রধান যেটা বলবো, এবং উদ্ভিদে গ্যাসীয় বিনিময়, এক নম্বর পত্ররন্ধ্র। সাধারণত দেখা যায় উদ্ভিদের এরকম রক্ষী কোষ থাকে, এই রক্ষী কোষ এর চারপাশে থাকে এর রক্ষী কোষ, এটা আনুষঙ্গিক কোষ, এটা রক্ষী কোষ, এটা রন্ধ্র, পত্ররন্ধ্র যাকে বলি আমরা, এটা আনুষঙ্গিক কোষ, আনুষঙ্গিক কোষ। এটাতে এগুলো পত্ররন্ধ্র প্রকার। এই রন্ধ্র সমান্তপৃষ্ঠ পাতার সাধারণত দুতলেই থাকে, বিষমপৃষ্ঠ পাতার নিচের তলা থাকে, সাধারণত দিনের বেলায় খোলা। এর মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ। ঠিক এই রন্ধ্রের প্রদত্ত যাতে পত্ররন্ধ্র গহ্বর, যার মাধ্যমে গ্যাসীয় বস্তু সঞ্চিত হয়, সেখান থেকে দাপন প্রক্রিয়া বাইরে বেরিয়ে। নাম্বার 2 হলো লেন্টিসেল। লেন্টিসেল বিশেষ করে গুল্ম জাতীয় উদ্ভিদ, কিছু কিছু বৃক্ষের ক্ষেত্র ত্বকে সূক্ষ্ম সূক্ষ্ম রন্ধ্র থাকে। এই রন্ধ্র মূলত এরকম এরকম রন্ধ্র থাকে। এখানে গৌণ বৃদ্ধির ফলে পেরিডার্ম সৃষ্টি হয়, তারপরে চাপ সৃষ্টি হয়, তারপরে ফেটে যায়। এই বিভিন্ন ত্বক ফেটে যাওয়ার ফলে এখানে সম্পূরক কোষ থাকে, এই এখানে অন্যান্য কোষগুলো থাকে। এই হলো লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে গ্যাসীয় বিনিময় হয়। এছাড়া নাম্বার 3 শ্বাসমূল। লবণাক্ত উদ্ভিদে মাটিতে লবণাক্ত মাটি, অক্সিজেনের পরিমাণ কম, সেখানে প্রধান মূল বা তার শাখা প্রশাখাতে কিছু কিছু মূল এরকম টুটোর মতো উপরের দিকে উঠে আসে, যারা অগ্রভাগে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম রন্ধ্র। এই রন্ধ্রের মধ্যে পরিবেশ থেকে অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ। এটা অভিকর্ষের বিপরীত দিকে প্রধান মূল বা শাখা মূল থেকে উপরের দিকে উঠে, এর মাধ্যমে গ্যাসীয় বিনিময় হয়। অনেক সময় উদ্ভিদের কিউটিক্যাল বিদীর্ণ হয়, ফেটে যায়, তার মাধ্যমেও গ্যাসীয় বিনিময় হলো। এভাবে উদ্ভিদ দিয়ে গ্যাসীয় বিনিময় সম্ভব। আমাদের আলোচনা আজকে শেষ করছি। ভালো।